আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। সিআরপির ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত প্রতিদিনকার যে লাইভ প্রোগ্রাম এই অনুষ্ঠানে আজকে বরাবরের ন্যায় আমাদের সাথে উপস্থিত আছেন দুজন স্কলার, আমাদের অতি পরিচিত এবং আমাদের শ্রদ্ধেভাজন শিক্ষক মণ্ডলী। আমি প্রথমেই পরিচয় করে দিব আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম ডক্টর শ্রাবন্তী সাহা ম্যাম, সিনিয়র ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, মাস্কুলোস্কেলেটাল ইউনিট, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, সিআরপি সাভার। এবং আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন আমাদের শ্রদ্ধেভাজন শিক্ষক ডক্টর কে এম আমরান হোসাইন, লেকচারার বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট এবং অফিস সেক্রেটারি বাংলাদেশ ফিজিওথেরাপি। তো অনুষ্ঠানের শুরুতে আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের শিক্ষক, সিনিয়র কনসালটেন্ট, আমাদের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন স্যারকে। তার এই মহতী উদ্যোগের ফলে আমরা আজকে এই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি এবং এই প্ল্যাটফর্মে প্রতিদিনই আমরা বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য সেবা নিয়ে আলোচনা করে থাকি, পর্যালোচনা করে থাকি এবং সেই অনুযায়ী আমরা পরামর্শ দিয়ে থাকি। এবং আমাদের সাথে উপস্থিত থাকেন প্রতিদিনই দুইজন অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক। তো দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে আমাদের প্রোগ্রামে চলে যাব। তার আগে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা আমাদের ব্যানারে দেখেছেন আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে করোনার এ সময়ে হাঁটু ব্যথায় করণীয়। এবং আপনাদেরকে বলে রাখা ভালো যে আমাদের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। আমাদের এই প্ল্যাটফর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে সকল ফিজিওথেরাপি সেবা গ্রহীতা যারা আমাদের কাছে আসতে পারছেন না ডিউ টু লকডাউন সিচুয়েশনস, এবং জনসাধারণের জন্য এটা একটা সচেতনতামূলক অনুষ্ঠান, সে সাথে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য এটা সচেতনমূলক অনুষ্ঠান। তো দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের আজকের যে অতিথি আছে তাদের কাছে আমরা চলে যাব। তার আগে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন যে আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা। দর্শক, আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। তাহমিনা তানু আপু উনি বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের সাউন্ড ক্লিয়ার আছে। প্রথমে আমি চলে যাব আমাদের শ্রদ্ধেভাজন ম্যাডাম ডক্টর শ্রাবন্তী শাহ ম্যাডামের কাছে আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন নিয়ে। ম্যাডাম, আমি আপনার কাছে প্রথমে জানতে চাই, যেটা আমাদের সকলেরই জানা বা সকলেই আমরা এটা জানতে চাই, সেটা হচ্ছে ম্যাডাম যে হোয়াট ইজ ওএ অথবা অস্টিও আর্থ্রাইটিস বলতে আসলে আমরা কি বুঝি, বা হাঁটুর বাত বলতে আমরা আসলে কি বুঝি ম্যাডাম, যদি আমাদেরকে বুঝিয়ে বলতেন। ধন্যবাদ মাজেদ। সবার আগে যেটা বলতে চাই যে আজকে করোনা আক্রান্তের এতগুলো দিন পার করার পরও আমরা সুস্থভাবে যেহেতু কথা বলতে পারছি, সেজন্য সৃষ্টিকর্তার কাছে অসংখ্য আছি, যাতে থেকেও বহুদিন দূরে আছি। তো এভাবে যদি আমাদের যারা সেবা গ্রহীতা বা আমাদের যারা কলিগ সবার কাছে যদি একটু পৌঁছানো যায়, এটাও অনেক ভালো লাগছে আমার কাছে। তো আমি আজকে যেটা বিষয় যে অস্টিওআর্থ্রাইটিস এবং করোনা সিচুয়েশন, তো সেদিকে কথা বলতে গেলে আমাদেরকে আসলে আগে জানতে হয় যে আসলে অস্টিওআর্থ্রাইটিসটা কি। তো অস্টিওআর্থ্রাইটিস আমরা সবাই জানি, এটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। অস্টিওআর্থ্রাইটিস বা অস্থিসন্ধির প্রদাহ, এটা মূলত এক ধরনের জয়েন্টের সমস্যা, যেটাতে কি হয় যে সাধারণত সবাই এটাকে জানে যে এটা একটা ক্ষয়জনিত সমস্যা, এটা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হতে পারে। হ্যাঁ, তবে অস্টিওআর্থ্রাইটিস মানবদেহের অনেকগুলো জয়েন্টে আক্রান্ত হতে পারে, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আক্রান্ত হয় সেটা হচ্ছে হাঁটু। এবং এটার একটা মেইন কারণ হচ্ছে হাঁটু মানবদেহের অনেক বড় এবং সবচেয়ে বেশি ওজন বহন করে হাঁটু।
জি, হ্যাঁ, এবং আমরা যখনই হাঁটাচলা করি, উঠা বসা করি, যাই করি না কেন, সবচেয়ে বেশি যে জয়েন্টটা আমরা ব্যবহার করি সেটি হচ্ছে হাঁটু। এবং এটা দেখা গেছে যে প্রতি 40 ঊর্ধ্ব যে মানুষ, তাদের প্রতি জি, 3 জনে 1 জন এই হাঁটু ব্যথা বা জয়েন্ট আর্থ্রাইটিসে আক্রান্ত হচ্ছে। অর্থোপেডিক্স। জি, এবং সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলো আরো বাড়তেই আছে। আমরা এটা যদি নর্মাল ভাষায় বলি বা সায়েন্সের ভাষায় যেভাবেই বলি না কেন, আমরা সবাই জানি যে প্রত্যেকটা জয়েন্টের মাঝে যে উপরিভাগের যে লেয়ার বা আবরণ, ওইটা একটা সাদা রঙের আবরণ, এবং ওইটাকে আমরা সাধারণত কার্টিলেজ বলি। জি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বা অনেক সময় অতিরিক্ত ওজন বা অতিরিক্ত ব্যবহারের ফলে দেখা যায় যে ওই আবরণটা ক্ষতিগ্রস্ত হয়, বা অনেক সময় যখন বা ভেঙে যেতে থাকে, তখন দেখা যায় যে আস্তে আস্তে আমরা যখন হাঁটাচলা করতে যাই তখন ব্যথা অনুভূত হয়। এটাকেই আস্তে আস্তে তখন সেটা অস্টিওআর্থ্রাইটিসের দিকে গিয়ে থাকে। এবং আরেকটা পরিসংখ্যানে দেখা গেছে যে এটি ইউএস এর একটা পরিসংখ্যান যে ২৭০০ মিলিয়ন মানুষ সেখানে অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত, এবং সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে যে নি অস্টিওআর্থ্রাইটিস। জি। তো ধন্যবাদ ম্যাডাম, আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছেন যে আসলে অস্টিওআর্থ্রাইটিস বলতে আমরা কি বুঝবো এবং কিছু পার্সেন্টেজ আমাদেরকে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমরা আবারও আপনার কাছে আসবো, তার আগে একবার একটু কমেন্ট থেকে ঘুরে আসি। জি, আমার স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি, আমরা একটু কমেন্ট থেকে ঘুরে আসবো, জি। মাসুম জিকরুল বলছে ওয়েলকাম, ধন্যবাদ। আনোয়ার হুসাইন বলছেন নাইস, ধন্যবাদ আপনাকে। তাহমিনা তানু তিনি বলছেন যে ক্লিয়ার আছে। এবং ফিরোজ আল মামুন স্যার বলছেন ক্লিয়ার না। ধন্যবাদ স্যার। আমিনুল ইসলাম স্যার তিনি বলছেন এর ইবারবিহীন অনেক ন্যাচারাল, ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। যা কমেন্ট আমরা আবারও আসবো, স্যারের সাথে কিছু আলোচনা করে। দর্শক, আমরা আলোচনা যাওয়ার আগে যে আপনারা যারা এই প্রোগ্রামটি দেখছেন, আপনারা যদি এই প্রোগ্রামটি শেয়ার করেন তাহলে আপনার আমার মাধ্যমে বৃহৎ একটি জনসংখ্যা অথবা বৃহৎ একটি এই ধরনের সমস্যা যারা ভুগছেন তারা একটি গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। আমি আশা করব আপনারা সবাই এই প্রোগ্রামটি শেয়ার করবেন। তো আমরান স্যার, আমি আপনাকে চলে আসবো আজকের আপনার প্রশ্নটি। স্যার, আপনাকে বলতে চাচ্ছি আমি যে অস্টিওআর্থ্রাইটিস সেই ইনফরমেশনটা চাবো। মূলত অস্টিওআর্থ্রাইটিসের যে গ্লোবাল এটা আসলে আমাদেরকে একটু শেয়ার করুন। জি, অনেক ধন্যবাদ। আমি আসলে গ্রামে চলে আসার কারণে রাস্তায় লাইভ করতে হচ্ছে। এটা একটা বিষয়। তো আমি খুবই ধন্যবাদ, এবং ম্যাডাম অনেক চমৎকার ভাবে অস্টিওআর্থ্রাইটিস ডিফাইন করেছেন এবং সেখানে কিছু স্ট্যাটিস্টিক্স দিয়েছেন আমেরিকার। তো ওভারঅল অস্টিওআর্থ্রাইটিসের প্রিভ্যালেন্স পাওয়া একটু মুশকিল, কারণ বিভিন্ন জায়গায় লোকালাইজড স্টাডি হয়েছে। 2010-এ একটা স্টাডি হয়েছে, সেটা হচ্ছে জ্যাং এবং তার কলিগরা 3 জনে মিলে করেছে। এটার 2010-এর স্টাডি, তাও প্রায় 10 বছর হয়ে গেল, কিন্তু ওটা ছিল পপুলেশন বেসড স্টাডি। ওটা একটা সুবিধা। তো ওখানে তারা বলেছে 60 বছরের উপরে যারা, যদিও অস্টিওআর্থ্রাইটিস আমরা 45 বছরের পরে বলা শুরু করি, কিন্তু 60-এর পরে যারা, তাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে 10%, আর মহিলাদের ক্ষেত্রে 13% আমেরিকান সিটিজেন যারা, তাদের অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আছে। এটা একটা পপুলেশন বেসড স্টাডি ছিল। এছাড়াও কিছু স্টাডি ছিল, যেমন কিছু ফ্রিজম্যান একটা স্টাডি, এটা একটা আমেরিকার 2-3টা স্টেট নিয়ে করেছে এবং স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ছিল। এটা একটা সুবিধা হচ্ছে, যেই স্যাম্পল নিয়েছে সবাইকে নিয়েছে, কাজে এটা একটা মোটামুটি ভালো ধারণা দেয়। তো সেখানে তারা যেটা বলেছে যে 45 বছরের উপরে প্রায় 19.2%-এর হয় ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া নাইলে রেডিওলজিক্যাল ক্রাইটেরিয়া, হয়তো সময় পেলে দুইটাই বলবো,
সে অনুসারে তাদের অস্টিওআর্থ্রাইটিস অফ নি আছে। 19.2% কিন্তু কম না, 45-এর উপরে 19.2 মানে প্রায় 20%। হয় ক্লিনিক্যাল নাইলে রেডিওলজিক্যাল ক্রাইটেরিয়া অনুসারে তাদের অস্টিওআর্থ্রাইটিস আছে। এছাড়া একটা স্টাডি ছিল জনস্টন, তিনি আমেরিকা এবং ইউকে 2 দেশ মিলেই করেছে। তো সেখানে আরো বেশি পাওয়া গেছে। সেখানে তারা বলছে যে কারো হয়তো ব্যথা নাই, কিন্তু রেডিওলজিক্যাল ক্রাইটেরিয়া অনুসারে প্রায় 27%-এর উপরে মানুষের নি অস্টিওআর্থ্রাইটিস আছে। এবং সেটা আমাদেরকে একটা বড় ইন্ডিকেশন দেয় যে অনেক সময় আমাদের হাঁটু ক্ষয় আছে, আমাদের কার্টিলেজ ইরোশন আছে, হোয়াট এভার ইট ইজ, এগুলো আছে, তারপর আমাদের সিমটম হচ্ছে না। কিন্তু কাজেই আমরা যারা সবসময় অনেক প্রফেশনালরাই অস্টিওআর্থ্রাইটিস এর এক্স-রের উপরে ট্রিটমেন্ট করে এবং মানতে চায় না যে আদার প্রবলেম আছে, তাদের জন্য এটা একটা বড় বার্তা যে প্রায় 30% মানুষের কিন্তু ডিজেনারেটিভ চেঞ্জ আছে, যদিও তাদের মধ্যে সবার ক্লিনিক্যাল সিমটম নাই। এবং এটার এক কাঠি উপরে ন্যাশনাল হেলথ এন্ড নিউট্রিশন সার্ভে করেছে ইউকেতেই। সেখানে তারা বলেছে 60 বছরের উপরে প্রায় 37%-এর সিমটম বা সিমটম ছাড়া রেডিওলজিক্যাল ক্রাইটেরিয়া অনুযায়ী অস্টিওআর্থ্রাইটিস অফ নি পাওয়া গেছে। তার মানে সিমটম প্রডিউস করছে খুব বেশি হলে 10 থেকে 13%। সো আমার কাছে মনে হয় যে এটা একটা ওভারঅল গ্লোবাল প্রিভ্যালেন্স। আমরা বলতে পারি বাংলাদেশে ওরকম বড় স্টাডি নেই, কিন্তু বাংলা জলে একটা স্টাডি আছে 2019-এর, সেটা আমাদের অর্থোপেডিক সোসাইটি থেকে করা। সেখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের ক্লিনিক্যাল ডেফিনিশন এবং রেডিওলজিক্যাল ক্রাইটেরিয়া সেট করা নাই। তারা এটা প্রিডিক্ট করেছে যে বাংলাদেশে 45-এর উপরে অ্যারাউন্ড 11 থেকে 11.5% মানুষের নি অস্টিওআর্থ্রাইটিস থাকতে পারে। এরকম একটা ভেরি মানে স্যাম্পল খুব কম ছিল, একটা প্রেডিকশন স্টাডি হয়েছে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। তো আমরা আবারও আমাদের শ্রাবণ শাহ ম্যাডামের কাছে আসবো। তার আগে আমরা এখন যে আলোচনা শুনলাম ডাক্তার কে এম আমনান স্যারের কাছ থেকে, যে গ্লোবাল পার্সেন্টেজটা কত, ওয়ার্ল্ডে কত এবং আমাদের বাংলাদেশের কত পার্সেন্ট লোক এই ধরনের আক্রান্ত আছেন। তো আমরা আলোচনা যাওয়ার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে দর্শক, আপনারা জানেন এই লকডাউন সিচুয়েশনে আপনারা যারা আমাদের বহির্বিভাগ চিকিৎসা সেবা নিতে পারছেন না, তারা চাইলে আমাদের সিআরপির ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে গেলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। ওই নাম্বারটিতে আপনারা ভিডিও কলের মাধ্যমে নামমাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। সেটা ফিজিওথেরাপি সার্ভিস হোক, মেডিকেল সার্ভিস হোক, অকুপেশনাল থেরাপি সার্ভিস হোক, অথবা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি সার্ভিস হোক, সব ধরনের সেবাটাই আপনারা নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে। তাছাড়া আরও বলতে চাচ্ছি যে আমাদের জাতীয় সংগঠন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন তাদের নির্ধারিত পেজে এবং ওয়েবসাইটে 200 জন ফিজিওথেরাপি চিকিৎসকের নাম্বার দিয়েছেন। আপনারা চাইলে টেলিমেডিসিনের মাধ্যমে সেই সেবাটাও গ্রহণ করতে পারেন। এমনকি আপনাদের যদি খুব সিভিয়ার প্রবলেম হয় ডিউ টু এই কোভিড-19 সিচুয়েশন, তাহলে আপনারা নিকটবর্তী যে ফিজিওথেরাপি সেন্টার, ক্লিনিক বা হসপিটাল আছে সেখানে গিয়ে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে পারেন। তো ম্যাডাম, আর কথা না বাড়াই আমি সরাসরি আপনার কাছে আসবো। আপনারা আজকে দ্বিতীয় প্রশ্ন নিয়ে যেটা আমরা জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে যে ম্যাডাম, অস্টিওআর্থ্রাইটিস আসলে কি কি ধরনের উপসর্গ দেখা দিতে পারে? কারণ আমরা কি কি ধরনের উপসর্গ হলে বা দেখলে আমরা বুঝতে পারবো যে তিনি অস্টিওআর্থ্রাইটিস আক্রান্ত হয়েছেন, যদি ম্যাডাম আমাদেরকে একটু ক্লিয়ার করতেন। এখানে আরেকটা জিনিস যেটা আমাকে বলতেই হচ্ছে, সেটা হচ্ছে আমরা অস্টিওআর্থ্রাইটিস যখন দেখি তখন 2 ধরনের অস্টিওআর্থ্রাইটিস আমরা পেতে পারি। একটা হচ্ছে প্রাইমারি, যেটা নর্মালি একজন মানুষের বয়সজনিত সমস্যা বা কার্টিলেজ ইরোশন বা এই ধরনের কারণ থেকে আসতে পারে। আরেকটা আমরা যেটা পাই সেটা হচ্ছে সেকেন্ডারি বা অ্যাডভান্স। এটা সাধারণত দেখা যায় যে বিভিন্ন ট্রমাটিক কেস বা অন্যান্য যে হাঁটুর বিভিন্ন সমস্যা, সেগুলো থেকে অনেক সময় অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে। এখন হচ্ছে আমরা যদি সাইন সিমটমের কথা চিন্তা করি, তাহলে প্রথমে যেটা আসবে যে ব্যথা। ব্যথা না হলে কিন্তু আমরা কোনোদিন কোনো চিকিৎসাতেও যেতাম না বা কারো কাছে আমরা ফিলই করতাম না যে আসলে আমার হাঁটু আছে কি নাই বা হাঁটুতে কিছু হচ্ছে কি হচ্ছে না। সাধারণত ব্যথা, এবং ব্যথাটা হাঁটুর আশেপাশে হতে পারে। যদি সিভিয়ার কেস হয় সেক্ষেত্রে হয় অনেক সময় ব্যথাটা নিচের দিকে বা উপরের দিকে ছড়িয়েও পড়তে পারে। আবার আরেকটা জিনিস যেটা আমরা আরেকটা ক্রাইটেরিয়া বলবো, সেটা হচ্ছে যে হাঁটু অনেক সময় ফুলে যায়। যে যদি খুব অ্যাকিউট অনসেটে হয়, অনেক সময় দেখা যায় যে হাঁটু ফুলে যাচ্ছে, হাঁটু গরম বা হাঁটুর টেম্পারেচারটা অনেক সময় বেড়ে যায়। আবার দেখা যায় যে
আমরা হাঁটু ভাঁজ করতে গেলে বা বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা যদি পা নাড়াতে যাই বা হাঁটুটা ভাঁজ সোজা করতে যাই, তখন দেখা যাচ্ছে যে ব্যথা অনুভূত হচ্ছে। এবং হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে হাঁটু যতটুকু ভাঁজ বা সোজা হওয়ার কথা ছিল সেটুকু হচ্ছে না, তার মানে রেঞ্জ অফ মোশন, আমরা যেটা জানি জয়েন্ট রেঞ্জ অফ মোশন, সেটা স্বাভাবিকের চেয়ে কমে যাচ্ছে। আবার অনেক সময় অনেক রোগীরা এসে বলে থাকে যে আমার হাঁটু ভাঁজ করতে গেলে শব্দ হয়, বিভিন্ন ধরনের ক্র্যাকিং সাউন্ড হয়। হ্যাঁ, বা যদি সে হাঁটু ভাঁজ করে বসে বা স্কোয়াটিং এ বসে বা টয়লেট সিটিং এ বসে, তখন দেখা যায় যে সে সোজা হতে গেলে হয়তো সোজা হতে পারছে না, বা অনেক মনে হচ্ছে কেউ আটকিয়ে রেখেছে, বা একটা ভিজিবল একটা অডিবল সাউন্ড হচ্ছে। হ্যাঁ, এই জাতীয় সমস্যাগুলো হতে পারে। আবার তার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে সাধারণত এই ধরনের সিমটমগুলো আমরা প্রায় পেশেন্টরা বলে থাকে যে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারি না, হয়তো তার বাসার নিচে, হয়তো তাকে ছাদে যেতে হচ্ছে কিন্তু সে যেতে পারছে না, যেতে গেলে তার ব্যথা হচ্ছে। আমাদের দেশের নর্মাল ট্রান্সপোর্ট হচ্ছে রিক্সা। অনেক রোগী এসে আমাদেরকে এটা বলে থাকে যে রিক্সায় উঠতে পারি না, রিক্সায় উঠতে গেলে সমস্যা হয়। কিন্তু সমস্যা মানেই হচ্ছে তারা সাধারণত কমপ্লেইন করছে হলো ব্যথা, এবং আরেকটা যে এটা কমপ্লেইন যে আমি পুরোপুরি ভাঁজ করতে পারছি না বা সাউন্ড হচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে হাঁটু ফুলে যাচ্ছে। মূলত এই জিনিসগুলো, সে যে কাজগুলো করতে যাচ্ছে সে তার হাঁটুর জন্য সে সেই তার যে কাজগুলো প্রতিদিনের যে কাজ সে সেই কাজগুলো করতে পারছে না। জি ম্যাম, ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বললেন যে হাঁটু ব্যথার বা অস্টিওআর্থ্রাইটিস নিয়ে হলে কি কি ধরনের উপসর্গ দেখা দিবে, বা কি কি ধরনের উপসর্গ হলে আমরা বুঝবো যে আমরা কোন একটা ব্যক্তির অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন। ধন্যবাদ ম্যাডাম আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। আমি আরেকটু অ্যাড করতে চাচ্ছিলাম। জি 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 আরেকটু অ্যাড করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এটা কিছুটা স্টেজের উপরও নির্ভর করে। যে অনেক সময় আমরা যে হাঁটু ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিব সেরকম না। কিছু হাঁটু ব্যথা আছে যে এটা কিন্তু আমরা নিজেরাও ম্যানেজ করতে পারি, সেটা শুধু মেডিকেল প্রফেশনালি হতে হবে তা না, একজন সাধারণ মানুষও পারে। যেমন স্টেজ 1 এবং স্টেজ 2 এটা কিন্তু খুবই অল্প সামান্য সমস্যা। যেমন স্টেজ 1 দেখা যায় শুধুমাত্র সে কিছু ডিসকমফোর্ট ফিল করে হাঁটুতে, এতে করে কোনো জয়েন্ট ইরেশন বা এই জাতীয় কিছু অনেক সময় থাকে না। স্টেজ 2 তেও একই অবস্থা, সামান্য ব্যথা বা সামান্য কিছু ডিসকমফোর্ট তার হাঁটুতে থাকে, তার হাঁটা চলা বা অন্য কিছুর ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব সামান্য সমস্যা হচ্ছে। এইসব ক্ষেত্রে কিন্তু একজন মানুষ চাইলে নিজেই শুধুমাত্র তার কি করলে ব্যথা হয় সেই যে কাজটা যদি সে বন্ধ রাখে, তাহলেই কিন্তু সে এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে পারে। আর স্টেজ 3 এবং স্টেজ 4 এ গিয়ে দেখা যাচ্ছে যে তার হয়তো ব্যথার সাথে তার যেটা রেঞ্জ অফ মোশন কমে যাওয়া বা সোয়েলিং বা অন্যান্য যে তার কাজ করতে গেলে যে সমস্যাগুলো এগুলো হয়তো তখন আসে, এবং ব্যথার তীব্রতাটা তখন বাড়ে, যে কারণে তখন দেখা যাচ্ছে যে সে হয়তো কোনো মেডিকেল প্রফেশনালের কাছে যাওয়া বা যদি সে পুরনো রোগী হয়ে থাকে সেক্ষেত্রে সে আগের যে এক্সারসাইজ গুলো ওগুলো করা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সে যেটা করতে পারে যে তার যদি স্টেজ 1 বা স্টেজ 2 তে ব্যথাটা থাকে, সে ইনিশিয়ালি যদি তার কাজকর্মগুলো একটু মডিফাই করে নিতে পারে, যে কাজ করতে গেলে ব্যথা হয় সেই কাজগুলো সে বন্ধ রেখে একটু অন্যভাবে করে, তাহলে কিন্তু ওইটা স্টেজ 3 বা স্টেজ 4 এর দিকে আসলে যায় না। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। দর্শক যেমনটা শুনছিলেন আপনারা যে হাঁটু ব্যথার উপসর্গগুলো কি কি হতে পারে এবং খুবই স্পেসিফিক ভাবে বলা হলো, ম্যাডাম খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বললেন স্টেজ অনুযায়ী। তো আমি যেটা বলতে চাচ্ছি, যদি এরকম কোন রোগী আপনাদের ফ্যামিলিতে থাকে বা আপনাদের জানাশোনা থাকে, তাহলে অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন নিয়ে আসবেন, তাহলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান হবে আশা করছি। তো ম্যাডাম আমি আবার আসবো কিছু কমেন্ট থেকে ঘুরে এবং আপনার স্যারের আলোচনা শুনে আবার আপনার কাছে আসবো। আসসালামু আলাইকুম আমরান স্যার। আসসালামু আলাইকুম আমরান স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমরা কারণ ফলে আমাদের একটা মাইক অফ যে কারণে যে যখন কথা বলে তাকে কোনো সমস্যা না, আমি শুনতে পাচ্ছি। রাইট, এটা খুব ভালো টেকনিক। স্যার আমি আপনার কাছে আসবো, তবে কমেন্ট আপনার কাছে ঘুরে এসে আপনার কাছে আনোয়ার হোসেন বলছেন I want about rehabilitation 2030 by
উনি আরো বলছেন would you please arrange a discussion with Shahid Hussain sir, rehabilitation 2030 call for action চেষ্টা করব পারভিন আক্তার ম্যাডাম বলছেন নাইস ম্যাডামকে দেখে খুব ভালো লাগছে বলছেন ডিপার্টমেন্ট ফিজিওথেরাপি স্যার বলছেন স্যার ম্যাডাম ধন্যবাদ মোল্লা নাজমুল হাসান ভাই উনি বলছেন great to see three of my third person আপনি প্রতিদিনই এই প্রোগ্রামটি থাকেন আপনি একজন খুব দক্ষ একজন সঞ্চালক আরো বলছেন যে ডিসকাশন স্যার তো স্যার আমরা সরাসরি আপনার আলোচনা করব আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন বা জানতে চাওয়া বিষয় হচ্ছে যে অস্টিওআর্থ্রাইটিস অফ নি আমরা কিভাবে ডায়াগনোসিস করব এর কোনো স্টেপ আছে বা আমি আপনাকে যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল বা রেডিওলজিক্যাল ডেফিনিশন এইসব ক্ষেত্রে একটু বুঝিয়ে বলতে রাইট শোনা যাচ্ছে আশা করি ম্যাডাম অনেক চমৎকারভাবে বুঝিয়ে বলেছেন আসলে মানে নট নেসেসারি যে আমাদের সবকিছুই গাইডলাইন অনুসারে হতে হবে কারণ একজন এক্সপার্ট ক্লিনিশিয়ান ম্যাডাম আমি যখন ইন্টার্নশিপ করি তখনও আমি ম্যাডামকে পেয়েছি সো একজন এক্সপার্ট ক্লিনিশিয়ানের অপিনিয়ন একটা বড় এভিডেন্স এবং অনেক সময় এগুলাকেও একটা বড় এভিডেন্স হিসেবে ধরা হয় এবং ম্যাডাম যেগুলা বলেছে এগুলা বিশেষভাবে আমরা এভাবেই অস্টিওআর্থ্রাইটিস ডায়াগনোসিস করি কিন্তু আমরা যদি একদম স্পেসিফিক বলি যে কোন 3টা ক্রাইটেরিয়া হলে বা 4টা ক্রাইটেরিয়া হলে আমরা বলতে পারি যে দিস ইজ ডেফিনিটিভ অস্টিওআর্থ্রাইটিস সেক্ষেত্রে আমাদের কিছু রিসার্চ আমাদের হেল্প করেছে যেমন একটা স্টাডি করেছে নাইস গাইডলাইন আমরা জানি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এন্ড ক্লিনিক্যাল এক্সেলেন্স তারা বিভিন্ন সময় গাইডলাইন করে সেকেন্ড হচ্ছে ওআরসি এটাকে বলে অস্টিওআর্থ্রাইটিস রিসার্চ সোসাইটি ওরা হচ্ছে আমেরিকান একটা সংস্থা সারা বছরই ওরা অস্টিওআর্থ্রাইটিস নিয়েই ওয়ার্ক করে তো ওদের দুজনের গাইডলাইনে আমরা দুটা বিষয়ে আমরা ধারণা পাই একটা হচ্ছে ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া একটা হচ্ছে রেডিওলজিক্যাল ক্রাইটেরিয়া আর একটা হচ্ছে ডেফিনিটিভ ক্রাইটেরিয়া জি স্যার ক্লিনিক্যাল ক্রাইটেরিয়ায় তারা 3টা জিনিস বলেছে একটা হচ্ছে যে বয়স 45-এর উপরে হতে হবে কিন্তু আমি ক্লিনিক্যাল প্র্যাকটিস করি বা ম্যাডাম করেন ম্যাডাম আমার সাথে একমত হবেন যে আমরা 45 বছরের আগেও কিছু অস্টিওআর্থ্রাইটিস কেসেস পাচ্ছি মোস্টলি দে আর সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস স্পোর্টস ইনজুরি ছিল বা আদার কিছু ছিল কিন্তু পাচ্ছি কাজেই প্রথম ক্রাইটেরিয়া তারা বলেছে 45 বছরের সমান বা তার উপরে সেকেন্ড ক্রাইটেরিয়া বলেছে পেইনটা হবে অ্যাক্টিভিটির সাথে এটা তারা বলেছে যে অ্যাক্টিভিটি করলে পেইন হবে অ্যাক্টিভিটি কমাইলে পেইন কমে যাবে এটা তারা বলেছে আর থার্ড ক্রাইটেরিয়া তারা বলেছে যে সকালবেলায় ব্যথা আর্লি মর্নিং পেইন বা আর্লি মর্নিং স্টিফনেস থাকতে পারে নাও পারে আর যদি থাকে সেটা 30 মিনিটের বেশি স্থায়ী হবে না তাইলে পরে এটা একটা প্লেন আমরা বলতে পারি এটা একটা প্লেন অস্টিওআর্থ্রাইটিস জি একটা প্লেন অস্টিওআর্থ্রাইটিস এটা আমরা এটা জি আমি আসতেছি প্লেন অস্টিওআর্থ্রাইটিস আমরা বলতে পারি এটা ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া আর কি আর রেডিওলজিক্যাল ক্রাইটেরিয়াতে আমরা 3-4টা ক্রাইটেরিয়া আছে যেখানে সবচেয়ে কমন হচ্ছে ক্যালগ্রেন লরেন্স ক্লাসিফিকেশন এটা একটা সহজ ক্লাসিফিকেশন এক্সরে থেকে করে 0 থেকে 4 স্কেলে 0 থেকে 4 তো এটার মধ্যে 2 মানে এটা হয় কি যে আমাদের এক্সরেতে আমরা কোনো অস্টিওফাইটিক চেঞ্জ পাচ্ছি কিনা আপনি জানেন যে টিবিএল স্পাইন স্পাইকি মার্জিনাল অস্টিওফাইটস এগুলো আমরা এক্সরেতে দেখি তো সেগুলো যদি ডেফিনিটিভ অস্টিওফাইটস হয় তাইলে স্কোর 2 বা তার উপরে আর যদি তার সাথে আমাদের স্পেস ন্যারোইং হয় স্ক্লেরোসিস থাকে হ্যাঁ এই ধরনের সমস্যা মানে সিস থাকে বা ডিফর্মিটি ডেভেলপ করে তাইলে পরে সেটা 3 বা 4 হতে পারে তো এগুলো রেডিওলজিক্যাল ক্রাইটেরিয়া তো যদি কারো ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া থাকে প্লাস রেডিওলজিক্যাল ক্রাইটেরিয়া 2 বা তার বেশি থাকে তাহলে আমরা বলতে পারি যে এই ব্যক্তির ডেফিনিটিভ অস্টিওআর্থ্রাইটিস অফ নি আছে এটা একদম সব জায়গায় সর্বজন স্বীকৃত এটা আমরা বলতে পারি এবং আরেকটা সুন্দর স্টাডি হয়েছে সেটাই অস্টিওআর্থ্রাইটিস রিসার্চ ইন্টারন্যাশনাল যারা তারা করেছে তারা দেখেছে যে আসলে অস্টিওআর্থ্রাইটিস ডায়াগনোসিস কেসের কি সমস্যা হয় প্রথম সমস্যা তারা পাইছে যে কোয়াড্রিসেপস উইকনেস এবং ভিএমও ওয়াস্টিং মানে ভাস্টাস মিডিয়ালিস অবলিটাস যেটা এবং কোয়াড্রিসেপস ওগুলো হচ্ছে ওয়াস্টিং বা হচ্ছে ওয়াস্টিং বলে বলে অ্যাট্রফি বলা যায় ডিজিউজ অ্যাট্রফি এবং পেইনের জন্য ইউজ হচ্ছে না এবং এটার ফাংশন ইএমজি স্টাডিতে কমে যায় এটা যত বেশি পাওয়া গেছে এমআরআই তো অত বেশি প্রবলেম জয়েন্টে পাওয়া যায় না
কাজেই এখানে একটা বড় ব্যাপার, বড় একটা এভিডেন্স যে আসলে অস্টিওআর্থ্রাইটিস হলে সেটার যে মাসেল স্ট্রেচিং, মাসেলের স্ট্রেংথেনিং আমরা যেগুলো করি এবং ম্যানুয়াল থেরাপি যেগুলো করি, এগুলার যে প্রয়োজনীয়তা, এবং শুধু ওষুধ খেয়ে মানে হাঁটু ক্ষয় হয়ে গেছে এটা বলে ক্যালসিয়াম দিয়ে মানুষকে ট্রিটমেন্ট দেওয়ার যে প্রবণতা, সেটা কতটা ঠিক নয়, এটা আমাদের এই স্টাডি গুলা থেকেই আমরা বুঝতে পারি। ধন্যবাদ স্যার, আপনি মানে সুন্দরভাবে আমাদেরকে ক্লিনিক্যাল এবং রেডিওলজিক্যাল ডেফিনেশন আমাদেরকে বুঝিয়ে বললেন। ধন্যবাদ স্যার, আবার আসবো। তো তবে কিছু কমেন্ট থেকে ঘুরে আবার কমেন্ট থেকে ঘুরে আসবো ম্যাডাম, আবার আপনার কাছে আসবো। এমডি ফিরোজ আল মামুন স্যার বলছেন ভেরি গুড ডিসকাশন উইথ ইনফরমেটিভ, থ্যাংক ইউ স্যার। আমাদের স্টিফেনি রিমা আপু বলছেন যে নাইস প্রেজেন্টেশন, ধন্যবাদ আপনাকে। রাহিনা সুলতানা বলছে ইনফরমেটিভ ডিসকাশন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে জয়েন করার জন্য এবং কমেন্ট করার জন্য। তো ম্যাডাম, এতক্ষণ আমরা শুনলাম আসলে ক্লিনিক্যাল ডেফিনেশন এবং হচ্ছে রেডিওলজিক্যাল ডেফিনেশন সম্পর্কে আমরা জানলাম। তো দর্শক, আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা আসলে এটাকে ডায়াগনোসিস করব, ক্রাইটেরিয়া কিভাবে মেনটেন করতে হবে, কিভাবে আমরা কনফার্ম করব যে একজন ব্যক্তি যে সে কনফার্ম অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত আছে। তো ম্যাডাম, আমি আপনার কাছে আসবো। তো আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কজেস অফ অস্টিওআর্থ্রাইটিস অফ নি, বা কি কি ধরনের কারণে আসলে আমাদের এই ধরনের হাঁটুর সমস্যা বা বাতের সমস্যা হতে পারে, কেন যদি আমাদেরকে ক্লিয়ার করতেন। ধন্যবাদ মাজেদ। আমরা আলোচনায় একটা জিনিস ক্লিয়ার যে আমাদের শুধুমাত্র যে হাঁটুর জয়েন্টের সমস্যা থেকে হচ্ছে, কার্টিলেজ ক্ষয় থেকে হচ্ছে, সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গিয়ে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, তা কিন্তু নয়। এক্ষেত্রে কিন্তু আরো একটা বড় কারণ বের হয়ে আসছে, সেটা এমরান আমাদেরকে বলেছে যে সারাউন্ডিং মাসল। এখন তার মানে শুধু জয়েন্ট না, আমাদের আশেপাশ নিয়েও চিন্তা করতে হবে। এখন আমি যদি ধারাবাহিকভাবে আসি, প্রথমেই যেটা অস্টিওআর্থ্রাইটিসের প্রধান বড় কারণ, সেটা হচ্ছে বয়স। কারণ এটাকে ধরেই নেওয়া হয়, বা এক কথায় যদি বলা হয় অস্টিওআর্থ্রাইটিস একটা বয়সজনিত সমস্যা। তো সেক্ষেত্রে বয়স সাধারণত ধারণা করা হয় 45 বা তার উপরে, বা 45-এর উপরে। 45-এর উপরে গেলে সাধারণত হাড়ের ক্ষয় শুরু হয়, বা অন্যান্য সারাউন্ডিং মাসল বা জয়েন্টের ভিতরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে যেতে থাকে। এই জাতীয় যে সায়েন্টিফিক ব্যাখ্যাগুলো, এগুলো সবসময়ই আছে। কিন্তু আমাদেরকে আরেকটা জিনিস চিন্তা করতে হয়, যেটা আমরা নিজেও বলেছেন, যে আমাদের আরেকটু আগে আমরা 30-35-এর পরেও কেন অস্টিওআর্থ্রাইটিস পেশেন্ট পাচ্ছি, বা অনেক সময় দেখা যাচ্ছে তাদের অস্টিওআর্থ্রাইটিসই হয়েছে। কেন হয়েছে? তার কারণ হচ্ছে আমরা যে খাবার দাবার খাই, আমাদের দেশের যে খাবার দাবার, এটা অন্য দেশের সাথে মেলালে হবে না, সেটা পুরোটাই ভেজাল খাই আমরা। যার ফলে কি হয়, আমাদের জয়েন্ট, আমাদের মাসল বা আমাদের হাড়, মাংস পেশি কোনোটাই সেই মানের কিন্তু শক্তি পাচ্ছে না, বা সেই মানে শক্ত হচ্ছে না। যার ফলে কি হচ্ছে, বয়স হয়তো অত হচ্ছে না, কিন্তু আমাদের হাড়, মাংস পেশি আগে থেকেই ক্ষয় হয়ে যেতে থাকছে। যেটা কিনা তার মাত্র বৃদ্ধি পাওয়ার বয়স, সেই বয়সে দেখা যাচ্ছে যে বৃদ্ধি পাওয়ার আগেই ওটা আবার ক্ষয়ের দিকে যেতে থাকছে। এটা একটা বিষয়। তবে সাধারণভাবে 45-এর উপরে গেলে আমরা এটাকে বয়সজনিত সমস্যা হিসেবে ধরে থাকি। আরেকটা জিনিস, এটা হচ্ছে যে জেন্ডার বা লিঙ্গ। সাধারণত দেখা যাচ্ছে যে মহিলারা বেশি এফেক্টেড হচ্ছে পুরুষদের তুলনায় এই নি অস্টিওআর্থ্রাইটিসে। এবং এটার একটা প্রধান কারণ দেখা গেছে যে মহিলাদের যে বডি স্ট্রাকচার বা বডি বায়োমেকানিক্স, সেটা অনেকাংশে দায়ী। আবার আরেকটা দেখা গেছে যে মহিলাদের যে কাজের ধরন, হ্যাঁ, প্রত্যেকটা আমাদের দেশের মহিলাদের কাজের যে সেট আপ, তাদের বাড়ি ঘরে বা রান্নাঘরের যে সেট আপ, তাতে করে দেখা গেছে যে যে জিনিসগুলো হাঁটু ব্যথার জন্য প্রিডিসপোজিং ফ্যাক্টর, ঠিক সবগুলো কাজই আমাদের দেশে মহিলারা করে থাকে। যেহেতু আমি একজন ফিমেল, আমি এই বিষয়গুলো খুব পার্সোনালি দেখেছি, এবং আমি আমার চাকরির জীবনে যত রোগী দেখেছি তার বেশিরভাগই মহিলা। তো সেক্ষেত্রে আমি তাদের কাছ থেকেও জেনেছি যে তাদেরকে সবসময় কি করতে হয়। এটা আমরা নর্মালি সবাই জানি, হাঁটু ভাঁজ করে বসে কাজ করতে হয়, দীর্ঘক্ষণ তারা আসন করে বসে কাজ করে, দীর্ঘক্ষণ তারা হাঁটু ভাঁজ করে বসে কাজ করে, কিংবা দাঁড়িয়ে কাজ করে। যার ফলে প্রত্যেকটাতেই কি হচ্ছে, তাদের মূল ভরটা যাচ্ছে হচ্ছে হাঁটুতে।
তিন নাম্বার প্রধান যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে ওজন বৃদ্ধিজনিত যে কারণটা আমাদের হাঁটুর উপরেই কিন্তু বেশি ভরটা যাচ্ছে, আমাদের শরীরে বেশিরভাগ ভরটাই কিন্তু যায় হাঁটু দিয়ে। এবং আমাদের যখন ওজন বৃদ্ধি পায়, এটা একটা স্টাডিতে দেখা গেছে যে প্রতি 1 পাউন্ড ওজন বৃদ্ধিতে হাঁটুর উপরে কিন্তু 2 থেকে 3 পাউন্ড পরিমাণ বেশি ভর যাচ্ছে। তার মানে হ্যাঁ, আমাদের হয়তো অল্প ওজন বাড়লো, কিন্তু হাঁটুতে কিন্তু সেটা আরো 2 দ্বিগুণ 3 গুণ মাত্রায় গিয়ে ওজনটা পড়ছে। এতে করে কি হচ্ছে, আর্লি জয়েন্টে ইরেশন বা কার্টিলেজ ইরেশন যেটা বলি না কেন সেটা তৈরি হচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে অনিয়ন্ত্রিত যে জীবনযাত্রা, আমরা কিন্তু কোনো কিছু রুটিনলি করতে পারি না, বা আমাদের হয়তো অভ্যাসেরও সমস্যা আছে। আমরা একটু যে রেগুলার এক্সারসাইজ করা বা একটু দৌড়াদৌড়ি করা বা একটু হাঁটাচলা করা আমরা কিছুই করি না। উল্টো দেখা গেছে যে আমাদের খাদ্যাভ্যাসের কোনো ঠিক নেই, আমরা পরিমিত বা সুষম মাত্রা ডায়েট গ্রহণ করি না। হ্যাঁ, আরেকটা জিনিস হলো যে এর সাথে জড়িত অ্যালকোহল সেবন বা তামাক। আমাদের যদি বডির ইমিউন সিস্টেম ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই ভালো কোনো কিছু বা যে কোনো সমস্যা সমাধান করতে পারবো না। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় কিছু অটোইমিউন ডিজিজ বা যেমন ডায়াবেটিক্স, হরমোনের সমস্যা, হাইপারথাইরয়েডিজম এই ধরনের কারণগুলো থেকেও কিন্তু অস্টিওআর্থ্রাইটিসকে লিড করতে পারে। এবং আরেকটা হচ্ছে যে আমাদের অকুপেশন, যে আমরা অনেক গার্মেন্টস ওয়ার্কার পাই, ঠিক না? যে গার্মেন্টস ওয়ার্কার আসে, তাদের কিন্তু বয়স খুব বেশি না, বাট তারপরেও তাদের হাঁটুতে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তারা আসতেছে। তার কারণ কি, তারা একটা পোস্টার মেইনটেইন করে কাজ করছে দীর্ঘ সময়। যে দাঁড়িয়ে কাজ করতেছে সে সকাল থেকে সন্ধ্যা দাঁড়িয়ে কাজ করছে, আবার যে বসে কাজ করছে সে সকাল থেকে সন্ধ্যা বসে কাজ করছে, আবার যে হয়তো সুপারভাইজার সে কি করছে, সারাদিন সিঁড়িতে ওঠানামা করে 8 তলা 10 তলা বিল্ডিং সে সারাক্ষণ হাঁটাহাঁটি করছে। এতে করে হয় কি, যে তাদের একটা অ্যাবনর্মাল প্রেসার থাকে সারাক্ষণ হাঁটুর উপরে, এবং যার ফলে কিন্তু তারা এই হাঁটুর এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসতেছে। এছাড়া অনেক সময় দেখা যায় যে আমাদের ওই যে আমরা যেটা ওই সময় বলেছিলেন যে সারাউন্ডিং যে মাসল, মাংসপেশি বা লিগামেন্ট, সেগুলো হয়তো অতটা শক্তিশালী থাকে না আমাদের হাঁটুটাকে ক্যারি করে রাখার মতো। এতে করে এভাবেও আমাদের অস্টিওআর্থ্রাইটিসের দিকে যেতে পারে। জি ম্যাডাম, ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ আপনাকে। দর্শক মন্ডলী, এতক্ষণ আমরা জানলাম যে আসলে কি কি কারণে হাঁটু ব্যথা হতে পারে। তো এখানে অনেক ধরনের কারণ উঠে আসছে। ম্যাডাম খুব সুন্দরভাবে আমাদেরকে আলাদা আলাদা করে বুঝিয়েছেন যে আসলে কিভাবে এই ধরনের সমস্যাগুলো হয়। তো অনেক ধরনের সমস্যা বলেছেন। আর আমরা জানি যে হাঁটুটা হচ্ছে বা নি জয়েন্টটা হচ্ছে আমাদের লার্জ ওয়েট বেয়ারিং জয়েন্ট। তো এটাও কিন্তু আমাদের অন্যতম একটা কারণ। তো দর্শক, আপনারা এই বিষয়ের উপর খেয়াল রাখবেন, এগুলো লক্ষ্য করবেন, যাতে করে আমরা এই ধরনের সমস্যা থেকে বেঁচে থাকতে পারি। তো ম্যাডাম, আবারও আপনার কাছে আসবো আমরা সাথে ঘুরে এসে, সে পর্যন্ত আপনি আমাদের সাথেই থাকেন। স্যার শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। তো একটা কমেন্ট নিয়ে স্যার আমি আপনার কাছে আসবো। জি। এমডি আল হাসান, আপনাদের এমন আলোচনায় আমরা শিখতে পারি। ধন্যবাদ স্যার ম্যাম। এবং তাহমিনা তরু ম্যাডাম বলছেন ডিসকাশন। ধন্যবাদ আপনাকে আমাদের কমেন্ট করার জন্য। তো স্যার আমি আপনার কাছে আসবো। আমার যে জিজ্ঞাসা বা আমার যে প্রশ্ন সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস অফ নি কি ধরনের এভিডেন্স ট্রিটমেন্ট আছে যদি থাকে আমাদেরকে জানাবেন। বা আমি স্পেশালি যে বিষয়টা আপনাকে বলবো সেটা হচ্ছে যে ফিজিওথেরাপি গাইডলাইন স্যার যদি আমাদের রাইট। হ্যাঁ, মানে আমি ম্যাডামের প্রসঙ্গটা একটু আনতে চাই। কারণ হচ্ছে ম্যাডাম উনি বলেছেন যে আসলে যে কারণগুলো হয় সেগুলোর কিছু কিছু আমরা মডিফাই করতে পারি, আর বেশিরভাগ জিনিস আমরা মডিফাই করতে পারি না। যেমন বয়স চাইলেও আমি কমাতে পারবো না, আমার অ্যাক্টিভিটিটাকে আমি চাইলে মডিফাই করতে পারি। সো এরকম করে আমাদের ধারণা দেয়। কারো যদি ডায়াবেটিস হয়ে যায়
তাহলে পরে ডায়াবেটিসটা আমরা কন্ট্রোলে করতে পারি, কিন্তু অনেক সময় আমরা এটাকে খুব একটা মডিফাই করার সুযোগ থাকে না আমাদের। তো গাইডলাইন যদি আমি দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ওভারঅল যত ট্রিটমেন্ট দেওয়া হয় সেগুলোর একটা গাইডলাইন, আর একটা হচ্ছে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট গাইডলাইন। তো ওভারঅল যেটা করা হয় সেটা সাধারণত আমরা দুইটা জিনিস ফলো করেছি আমি দুইটা গাইডলাইন থেকে। একটা হচ্ছে যে ওআরসি যেটা ওটা, আর একটা হচ্ছে ইউরোপিয়ান লিগ এগেইনস্ট রিউমাটিজম, হ্যাঁ ইউলার। এটা এই দুইটাই খুব বেশি পরিমাণে ওভারঅল ট্রিটমেন্টটা ওরা করে, রিভিউ করে। তো ওদের যে গাইডলাইন সেখানে ফিজিওথেরাপির জায়গাটা কম, এটা দুঃখজনক ব্যাপার। ওরা ফিজিওথেরাপির ওভারঅল একটা পয়েন্ট রেখেছে এবং বলেছে যে এটা একটা উইক রিকমেন্ডেশন। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, ওরা বলেছে যে সুপারভাইজড এক্সারসাইজ এটা হলো হাইলি রিকমেন্ডেড। সুপারভাইজড এক্সারসাইজ তো আমরা দেই, আমাদের একটা বড় ব্যাপার থাকে যে পেশেন্টকে আমরা এক্সারসাইজ রেজিমেন আমরা দিয়ে দেই, পেশেন্ট বাসায় যাতে করে। এবং তারা বলেছে যে আর্লি মোবিলিটি, যতটুকু মোবিলাইজ করা যায়, এবং ম্যানুয়াল থেরাপি, এগুলার হচ্ছে ভালো এভিডেন্স আছে। তো আমি যেটা বুঝতে পারলাম যে তারা হয়তো ফিজিওথেরাপিটা, ইলেকট্রোথেরাপি গুলাকে ফিজিওথেরাপি করে নিয়েছে আর কি, যেটা হচ্ছে কারণ ওদের বেশিরভাগই সার্জনরা এটা রিভিউটা করে। সো সেখানে আমরা সবচেয়ে ইন্টারেস্টিং পাই যে যেমন ধরেন আমরা কমনলি কি কি ওষুধ দিই, যেমন ব্যথার ওষুধ দিই। ব্যথার ওষুধের ক্ষেত্রে রিকমেন্ডেশনটা কিন্তু মানে মিডিয়াম টু মডারেট ব্যথার ওষুধ, এবং এটার ডিউরেশন বলা হয়েছে যে 14 দিনের বেশি না। এবং আমরা দেখি আমাদের অস্টিওআর্থ্রাইটিস রোগীরা মাসের পর মাস, বছরের পর বছর ব্যথার ওষুধ খেতে থাকে। সেকেন্ড একটা কমন জিনিস আমরা সাপ্লিমেন্ট থাকি, রিজেনারেটিভ মেডিসিন, ফুড সাপ্লিমেন্ট, যেমন ফর এক্সাম্পল কন্ডোটিন সালফেট, গ্লুকোজামাইন, এগুলা খাই। অনেক সময় আমাদের জয়েন্টে আমরা ইনফিলট্রেট করি। সো যেগুলো ফুড সাপ্লিমেন্ট বা সাপ্লিমেন্টারি রিজেনারেটিভ মেডিসিন, সেটা কিন্তু এভিডেন্সটা খুবই লো কোয়ালিটি এভিডেন্স, ইনক্লুডিং পিআরপি বলেন বা ইনক্লুডিং যা যা আছে সেগুলোর এভিডেন্সটা খুব একটা ভালো না। আর সেকেন্ডলি হচ্ছে, থার্ড হচ্ছে আমরা যেগুলা করি সেটা হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আমরা ক্যালসিয়াম খাই, সেগুলোর কথা আমি বললাম। লাস্ট একটা বিষয় হলো যে তারা বলেছে সার্জারিটা নিয়ে আমি পরে একটা সময় আলোচনা করবো। তো কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে তারা করেছে যেমন সুপারভাইজড এক্সারসাইজ রেজিমেন, লাইফস্টাইল মডিফিকেশন, তারপরে হচ্ছে তারা হোম এক্সারসাইজ রেজিমেন, এবং ফিজিওথেরাপিটা সেটা ওই ইলেকট্রোথেরাপির কথা বলেছে, সেটা লো কোয়ালিটি, বাকিগুলো সবগুলোরই কোয়ালিটি হচ্ছে হাই কোয়ালিটি এভিডেন্স। সেগুলোর ভিতরে যদি যাই তাহলে আমি দেখবো স্ট্রেচিং এক্সারসাইজ, এটা তারা খুব ভালো রিকমেন্ডেশন করেছে, যেটা আমরা করি। স্ট্রেচিং করি আমরা, বিভিন্ন মাসেলের স্ট্রেচিং করি। অনেক সময় স্ট্রেংথেনিং এর আগে আমরা কোয়াড্রিসেপকে স্ট্রেচিং করি, অনেক সময় হ্যামস্ট্রিং কে স্ট্রেচিং করি, অনেক সময় আলাদা করে আমরা অনেক সময় নার্ভকে নিউরাল স্ট্রেচিং ও করি অনেক সময়। তো স্ট্রেচিং বলেছে, স্ট্রেংথেনিংটাকেও তারা হাইলি রিকমেন্ড করেছে। ফাংশনাল এক্সারসাইজকে তারা 1 নাম্বার বলেছে, যে ফাংশনাল এক্সারসাইজ 1 নাম্বার। আমরা বিভিন্ন ক্লোজ কাইনেটিক চেইন এক্সারসাইজ করি, যেগুলো বেশিরভাগই ফাংশনাল এক্সারসাইজ। কাজে আমাদের বাংলাদেশে আমরা যে ট্রিটমেন্ট করি, এটা বলা যায় যে এটা ভালো একটা রিকমেন্ডেশন নিয়ে আমরা ট্রিটমেন্ট করি। আর ফিজিওথেরাপি গাইডলাইনের মধ্যে আমি সবচেয়ে বেশি দেখেছি এক্সারসাইজ থেরাপি বলেছে তারা, সেটা সবচেয়ে ভালো রিকমেন্ডেশন। টেন্সের থেকে শুরু করে টেন্স, আল্ট্রাসাউন্ড, হিট, তারপরে হচ্ছে অনেকগুলো ছোট ছোট এক্সারসাইজ, ব্রেসিং, এগুলা সব 5-এর নিচে স্কোর, মানে এগুলা খুবই কম রিকমেন্ডেশন। কিন্তু হাইড্রোথেরাপির একটা বড় রিকমেন্ডেশন এসেছে, যেটা আমরা এখন এমএস সেটিং এ চিন্তা করতে পারি, যে ল্যান্ড বেসড এক্সারসাইজ আমরা যেগুলো করি সেগুলো, এবং অ্যাকুয়া বেসড এক্সারসাইজ এসেছে। আমরা চিন্তা করবো যে সিআরপি যেহেতু চিন্তা করে, এবং সিআরপি হেড জি আমাদের আনোয়ার স্যার আছেন, স্যার সবসময় অ্যাডভান্স চিন্তা করেন। তো আমি চিন্তা করবো যে স্যারকে রিকোয়েস্ট করবো যে আমাদের মাসকুলার পেশেন্টদের জন্য যদি আমরা হাইড্রোথেরাপি সিস্টেম করতে পারি, আমরা হয়তো অনেক ক্ষেত্রে একটা ভালো এভিডেন্স আমরা করতে পারি। আর লাস্ট আমি কয়েকটা ব্যাপার বলবো যে কতক্ষণ ট্রিটমেন্ট টাইম হওয়া উচিত। আমাদের যে ট্রিটমেন্ট টাইম সেটা বেশিরভাগ সময় 30 মিনিট, এবং আমরা ম্যানুয়াল থেরাপি খুব বেশি হলে 10 মিনিটের বেশি দেই না, এবং 10 মিনিটের বেশি ম্যানুয়াল থেরাপি দেওয়া যায় না। এটা হলো প্রথম কথা। কোনো ম্যানুয়াল থেরাপি 10 মিনিটের বেশি দিলে এটা আসলে আরো ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। কাজে এটা 10 মিনিট বেশি দেওয়া যায় না। কিন্তু গ্রুপ এক্সারসাইজ এটা আমরা এড করতে পারি, গ্রুপ থেরাপি, এবং গ্রুপ থেরাপির অনেক ভালো এভিডেন্স আছে অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টদের ক্ষেত্রে। আমরা যদি চাই আমরা এমএস এ একটা গ্রুপ থেরাপি চিন্তা করতে পারি। তো ট্রিটমেন্টের কথা বলেছে সপ্তাহে 60 মিনিট সবচেয়ে ভালো, এবং সেটা 120 মিনিট পর্যন্ত যেতে পারে সপ্তাহে আমাদের যে ইনস্টিটিউট বেসড ট্রিটমেন্ট, আর বাসায় পেশেন্ট করতে পারে। কাজে এই জিনিসগুলো হচ্ছে এভিডেন্স বলে। আমি আশা করি যে ম্যাডাম অনেক ভালো ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া ম্যাডাম আরো ভালোভাবে বলবেন। আর একটা বিষয় হলো আমাদের ট্রিটমেন্টের এইমটা, আমরা বলি কি অস্টিওআর্থ্রাইটিস পেশেন্ট ট্রিটমেন্ট করার সময় খালি পেইনটাকে মাথায় নিই, পেইন কতটা কমলো, পেশেন্টকে জিজ্ঞাসা করি ব্যথা কমছে কিনা, এবং পেশেন্টেরও মাথায় আছে আমি ব্যথা কমার জন্য আমি ট্রিটমেন্ট নিচ্ছি। অস্টিওআর্থ্রাইটিসের প্রাইমারি আউটকাম হচ্ছে ফাংশন।
সেকেন্ডারি আউটকাম হচ্ছে পেইন এবং কোয়ালিটি অফ লাইফ। কাজে আমরা পেইনকে খুব একটা গুরুত্ব দিব না এবং পেশেন্টকে বোঝানোর চেষ্টা করব যে আপনার যে ফাংশন করতে পারেন না সেটা যদি আপনি মিনিমাম পেইন নিয়েও করতে পারেন, এটা আপনার বড় একটা ইমপ্রুভমেন্ট। কাজে এই জিনিসগুলো যদি আমরা মানি, আশা করি যে আমরা এভিডেন্স বেসড আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করতে পারতেছি। জি জি, ধন্যবাদ স্যার, আপনি অনেক সুন্দরভাবে রিসার্চের ভাষায় রেফারেন্স দিয়ে আমাদেরকে উপস্থাপন করেছেন আপনার কথাগুলো, এবং আপনি কিছু রিকমেন্ডেশন রেখে গিয়েছেন অস্টিওআর্থ্রাইটিস পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা হাইড্রোথেরাপি বা গুড থেরাপি করাতে পারি তাহলে হয়তো ভালো ইফেক্ট পেতে পারি। এবং আপনি এমফাসাইজ করেছেন যে ফাংশনাল এক্সারসাইজটা ফার্স্ট দিয়েছেন, দেন স্ট্রেচিং, স্ট্যান্ডিং এন্ড আদার এক্সারসাইজগুলো আমরা করতে পারি। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ বাস্তবধর্মী আলোচনার জন্য। আবার আপনাদের কাছে ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ। তো ম্যাডাম আমি আপনার আলোচনায় আসবো, তার আগে আমরা একটু দর্শক থেকে কমেন্ট থেকে ঘুরে আসি যে তারা আমাদেরকে কি বলছেন। ফিজন আজমল ভাই উনি বলছেন যে নি অ্যাঙ্কেল লার্জ উইথ মেল জয়েন্ট, সুন্দর কথা বলছেন। ফিজন আজমল বলছেন যে নাইস নেটিভ ভিউ, কে মামুন হোসেন, নাইস টু সি ইউ, ধন্যবাদ আপনাকে। আমিনুল ইসলাম স্যার বলছেন ইনফরমেটিভ ডিসকাশন, আপনাকে ধন্যবাদ আমাদের প্রোগ্রামে কমেন্ট করার জন্য। তো ম্যাডাম আমি এখন সরাসরি চলে আসবো আপনার কাছে। আপনার কাছে আমার জানতে চাওয়া সেটা হচ্ছে যে ম্যাডাম এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পেশেন্ট দেখি অস্টিওআর্থ্রাইটিসের, তারা আমাদের কাছে আসেন, চিকিৎসা নেন, তো আসলে আমরা এই প্রবলেমটাকে কিভাবে প্রিভেনশন করতে পারি? আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তো সেক্ষেত্রে যদি ম্যাডাম কি ভাবে আমরা আসলে প্রিভেনশন করতে পারি যদি আমাদেরকে একটু বলতেন। যাদের অলরেডি অস্টিওআর্থ্রাইটিস হয়েছে বা অলরেডি ট্রিটমেন্ট নিচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা যাতে ফার্দার না হয় বা এখন যেটা হয়েছে সেটাকেও যাতে ম্যানেজ করা যায়, কারণ আমরা যতই ট্রিটমেন্ট দেই, যতই রিহ্যাবিলিট করি, যাই করি না কেন, তারা যদি সেলফ সেটাকে মেইনটেইন না করে, তাদের যে কারণে ব্যথাগুলো হচ্ছে বা যে কারণে অস্টিওআর্থ্রাইটিসের দিকে ডেভেলপ করতেছে সেই কাজগুলো তারা যদি করতেই থাকে, তাহলে এটা কিন্তু কখনোই সম্ভব না আমাদের পক্ষে যে তাদের সমস্যাগুলোকে সমাধান করা। তো সেক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট এই সমস্যা নিয়ে আসলে আমাদের প্রথমেই যেটা বলতে হবে যে তাদের আগে তার কাছ থেকে আমাকে জানতে হবে তার কোন সময় ব্যথাটা করে বা কোন পজিশনে ব্যথাটা করে। যদি সে বলে যে না আমি হচ্ছে হাঁটু ভাঁজ করে বসতে পারি না, আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারি না, বা আমি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারি না, এই জিনিসগুলো আমাকে আগে জানতে হবে, দেন তাকে আমার উপদেশ দিতে হবে যে সে এখন কি করবে বা কি করবে না। আমরা কখনোই একজন অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্টকে কখনোই এটা বলবো না যে আপনি আর কোনোদিনও হাঁটু ভাঁজ করে বসবেন না, আপনি কোনোদিনও জায়নামাজে নামাজ পড়বেন না, বা আপনি কোনোদিনও বেশি হাঁটাহাঁটি করবেন না। আমরা সবই যেটা বলবো সেটা একটা সাময়িক সময়ের জন্য এবং তার কন্ডিশন বা তার গুরুত্ব, তার ব্যথার যে গুরুত্ব সেটা অনুযায়ী। যদি দেখা যায় খুব বেশি সমস্যা, সেক্ষেত্রে হয়তো আমরা তার কিছু কাজ আপাতত বন্ধ রাখতে পারি। কিন্তু যদি দেখা যায় যে না সমস্যাটা অতটা গুরুতর না, সেক্ষেত্রে কিন্তু আমরা তার যে সমস্যা যে সময়ে ব্যথা হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে কিছুটা ব্যথা কমানোর পরও আমরা কিন্তু তাকে সেই পজিশনে আবার নিয়ে যেতে পারি, এটা কিন্তু কোনো সমস্যা নেই, বরঞ্চ তাকে রেস্টে পাঠালেই আরো বেশি ক্ষতি হয় অনেক সময়। তো এতে করে আমরা স্বাভাবিকভাবে যে জিনিসগুলো বলে থাকি যে যেটা তার এমনিতেও বডির জন্য ক্ষতিকর, যে দীর্ঘক্ষণ সে যেন হাঁটু ভাঁজ করে বসে না থাকে, সে যেন দীর্ঘক্ষণ একটানা দাঁড়িয়ে না থাকে, সে যেন একটানা দাঁড়ানোর মাঝখানে একটু সময় বসে নেয়, বা যদি সে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করে সেক্ষেত্রে সে একটু রেস্ট নিয়ে নিতে পারে। কিন্তু তাকে আমরা কখনোই বলবো না যে না আপনার হাঁটার দরকার নেই, আপনি হাঁটবেন, তবে আপনি চেষ্টা করবেন যে হাঁটার মাঝখানে যেন একটু বসে নেওয়া যায়। আবার আরেকটা জিনিস যেটা যে সাধারণত মহিলাদের ক্ষেত্রে এটা আমরা বলে থাকি যে এখন তো মহিলারা যেহেতু কোমর ব্যথা, হাঁটু ব্যথা অনেক কমন, মহিলাদেরকে এখন রান্নাঘরের সেটিংটা করে দেওয়া হয়েছে যে সে দাঁড়িয়ে রান্না করবে। এতে করে কি হয়েছে, তার কোমর তো আমরা কিছুটা রিলিফ দিতে পেরেছি, বাট তার কি হচ্ছে দীর্ঘ সময় 2 থেকে 3 ঘন্টা সে একটানা দাঁড়িয়ে কাজ করছে। এতে করে হচ্ছে কি তার হাঁটু এবং গোড়ালি দুটোই কিন্তু শেষ। এবং তাতে করে আমরা যেটা নর্মালি যেটা বলে থাকি যে আপনি একটা টুল বা মোড়া রাখবেন রান্নাঘরের ভেতরে, আপনি চেষ্টা করবেন একটা কিছু করে কিছু সময় একটু বসে নেয়া। আর আরেকটা জিনিস যেটা আপনার খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আনতে হবে, ওজনটা বাড়ানো যাবে না, ওজনটা কন্ট্রোলে রাখতে হবে। আপনি যদি ওজনটা কন্ট্রোলে রাখতে পারেন তাহলে দেখবেন যে অনেক ক্ষেত্রেই
কিন্তু এই ধরনের সমস্যা থেকে সমাধান হতে পারে। আরেকটা জিনিস হলো যে যাদের অস্টিওআর্থ্রাইটিস হয়েছে তাদের ক্ষেত্রে যদি যখন ব্যথাটা একটু কমে আসবে, এবং যাদের এখনো হয়নি কিন্তু বয়সটা ওইদিকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে রেগুলার তারা সকালে বা বিকেলে একটু যেন 20 থেকে 25 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা তারা যেন হাঁটে একটু, এবং এটা যেন রেগুলার হয়। এরকম যেন না হয় একদিন 1 ঘন্টা হাঁটলাম আরেকদিন হাঁটলাম না, বা শুরুই করলাম আমি 1 ঘন্টা হাঁটা দিয়ে, এরকমটা যেন না হয়। তারা যেন ধীরে ধীরে এই কাজগুলো করে। এবং আরেকটা জিনিস যে অনেক সময় আমরা প্রথম ইনিশিয়ালি রোগী আসলে আমরা বলি যে আপনি যদি না জায়নামাজে বসে নামাজ পড়তে অসুবিধা হয় তাহলে চেয়ারে বসে পড়েন, কিন্তু এটা অবশ্যই একটা নির্দিষ্ট সময় পরে সে আবার চেষ্টা করবে জায়নামাজে বসে নামাজ পড়ার জন্য। কারণ আমরা এটা সবাই জানি যে নামাজে যে তার যে পজিশন গুলো হয় এটা অনেক বড় একটা এক্সারসাইজ। তো সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু আমরা তাদেরকে সরাই নিয়ে আসতে পারি না, বা এটা একটা ধর্মীয় দিক যে তার একটা মনের শান্তিরও বিষয় যে আমি চেয়ারে বসে নামাজ পড়লে আমার মনে হয় নামাজ হয় না, এটা অনেকের কাছে আমি শুনেছি। তো সেক্ষেত্রে অবশ্যই সে কয়েকটা দিন পরে আবার চেষ্টা করবে যে সে জায়নামাজে বসে নামাজ পড়তে পারে কিনা। যদি পারে তো সে অবশ্যই করবে। এতে করে কি হবে, তার হাঁটুর যে জয়েন্ট রেঞ্জ অফ মোশন বা হাঁটুর যে পুরো ভাঁজ বা পুরো সোজা হওয়ার যে বিষয়টা, এটা কিন্তু নামাজের ক্ষেত্রে পারফেক্টলি হয়। এবং তাতে করে কি হবে, তার যদি কিছুটা জয়েন্ট লিমিটেশন হয়েও থাকে সেটা কিন্তু তার আস্তে আস্তে এটা কেটে যাবে। ধন্যবাদ ম্যাডাম সুন্দর করে দিক নির্দেশমূলক বক্তব্য বা কথা বলার জন্য। তো দর্শক, ম্যাডামের আলোচনা যেটা উঠে আসলো যে আমাদেরকে অ্যাক্টিভ থাকা দরকার, আমরা একটা নির্দিষ্ট ডোজে আমরা হাঁটাচলা করতে পারি, একটু অ্যাক্টিভিটি করতে পারি। তো দর্শক, আপনারা যেমনটা ম্যাডাম আমাদেরকে সাজেশন দিচ্ছিলেন, আপনারা কাইন্ডলি যদি এই তথ্যগুলো শুনে এবং আপনারা যদি এগুলো পালন করেন, যারা এই ধরনের সমস্যা ভুগছেন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো ম্যাডাম, আমি আবারও আসবো আপনার কাছে। এ পর্যায়ে চলে যাব সরাসরি ইমরান স্যারের কাছে। স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। ধন্যবাদ স্যার। তো স্যার, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে অস্টিওআর্থ্রাইটিস পেশেন্ট যারা আছে এদের কি কখনো কোনো ক্ষেত্রে সার্জারির প্রয়োজন আছে কিনা? আপনার মত আর যদি থাকে তাহলে কি ধরনের সার্জারি করতে আমাদের হবে, এবং সেখানে ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট যদি স্যার আমাদেরকে একটু বলতেন। জি, আসলে সার্জারি কতটা হবে বা কি হবে সেটা একজন সার্জন ভালো বলতে পারেন, কিন্তু আমরা তো রেফার করব অনেক সময় যে আমাদের এই পেশেন্টটা মনে হচ্ছে যে সার্জারির কাছে পাঠানো দরকার। সেটার কিছু ক্রাইটেরিয়া আমরা দেখার চেষ্টা করেছি, এবং সেখানে আমরা আমেরিকান যে অর্থোপেডিক সার্জারি যে সোসাইটি, তাদের কয়েকটা ব্যাপার আছে। কিন্তু সেখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, সেখানে লেখা আছে যদি কারো ডায়াবেটিস থাকে, যদি কারো ক্রনিক পেইন থাকে মোর দ্যান 3 ইয়ার্স, যদি কারো, যেমন এই দুইটা খুব কমন থাকে, এবং তাছাড়া যদি কারো এংজাইটি মানে ডিপ্রেশন থাকে দীর্ঘদিন ধরে, সেক্ষেত্রে তারা বলেছে যে সার্জারির আউটকাম খুব খারাপ আসে। তো অনেক সময় এই 3টা ব্যাপার খুব কমন একটা সার্জারির কারণ হয়, যে আমি অনেক এক্সারসাইজ করছি, ওষুধ খাচ্ছি, ফিজিওথেরাপি করছি, তারপরেও আমার ব্যথা কমতেছে না, এই জন্য আমি যাচ্ছি। কাজেই এটা মানে যেটা বলেছে যে এটা খুব একটা দরকারি না। তারপরে সার্জারির যে প্রসিডিউর গুলো সেগুলোর উপর ডিপেন্ড করে ইন্ডিকেশন। যেমন কিছু কিছু আছে যে আর্থ্রোস্কোপিক সার্জারি, সেগুলো কি করে যে মার্জিনাল অস্টিওফাইট গুলো সুন্দর করে কেটে আর্থ্রোস্কোপি করে সেগুলো ক্লিন করে দেয়। এটা হয়তো যখন আমরা দেখবো যে অস্টিওফাইটিক চেঞ্জ আছে এবং পেশেন্ট অনেক মোটিভেটেড, আমরা সেই জন্য রেফার করতে পারি। কিছু কিছু সার্জারি যেমন কার্টিলেজ রিপেয়ার সার্জারি, বোন ম্যারো স্টিমুলেশন সার্জারি, যেগুলো খুব অত্যাধুনিক, এবং এগুলো আমাদের এদিকে হয় কিনা আমার জানা নেই। আরেকটা আছে যে অস্টিওকন্ডাল ট্রান্সপ্লান্ট, সেটা হচ্ছে যে যেই জায়গাটা, যে কার্টিলেজের যে জায়গাটা এবং গ্রোথ প্লেটটা, এন্ড প্লেটটা, এই দুইটা জায়গা আবার নতুন করে ট্রান্সপ্লান্ট করে দেয়। এটাও দেখা গেছে যে এটা অনেক বেশি ভালো, এবং সবচেয়ে কম পাওয়া গেছে যেটা হলো আর্থ্রোপ্লাস্টি, যেটা আমরা করি, মানে একদম জয়েন্ট রিপ্লেসমেন্ট বা যে কোনো একটা পাশ রিপ্লেসমেন্ট, যেটা আমাদের দেশে কমন। তো সেটার রিকমেন্ডেশন একদম সবার শেষে পাওয়া গেছে, এবং সেটার অনেকগুলো সাইড ইফেক্ট বলেছে তারা। যেমন হচ্ছে পেশেন্টের প্রপিওসেপশন এবং ব্যালেন্সের একটা ভয়ানক প্রবলেম হয়, যে কারণে দেখা যায় নি সার্জারি করার পরে পেশেন্ট যখন হাঁটতে যায় তখন তার আদার জয়েন্টে প্রপিওসেপটিভ প্রবলেমের কারণে আদার জয়েন্টে একটা ফ্র্যাকচার বা ফ্রেইলটি দেখা দিতে পারে। কাজেই সেই ক্ষেত্রে ব্যালেন্স এবং প্রপিওসেপটিভ এক্সারসাইজ পোস্ট অপারেটিভলি, এটা আমরা যখন ফিজিওথেরাপিস্টরা চিন্তা করব তখন সবার আগে চিন্তা করতে হবে যে তার ব্যালেন্স এবং প্রপিওসেপশন নিয়ে কি করা যায়। সেকেন্ড বলেছে যে তারা ফ্রেইলটি, মানে পেশেন্ট অনেক সময় একটু বেশি দুর্বল হয়ে যায়, মানে শারীরিকভাবে দুর্বল, সেক্ষেত্রে আমরা
স্ট্রেংথেনিং প্র্যাকটিসটা আমরা আস্তে আস্তে আগায় নিতে পারি। স্ট্রেংথেনিং এক্সারসাইজ করার সময় আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমরা কি ধরনের স্ট্রেংথেনিং করছি, সেটাকে আইসোমেট্রিক করছি, সেটাকে আইসোটনিক করতেছি, নাকি সেটা কনসেন্ট্রিক বা ইসেন্ট্রিক করতেছি। কাজে এই জিনিসগুলো আমরা যেন গাইডলাইন অনুসারে করি। আরেকটা বড় বিষয় যেটা আমি বলতে চাই সার্জারিতে পাঠানোর আগে, সেটা হচ্ছে সার্জারিতে কোনো পেশেন্টকে যখন পাঠাবো তার আগে যেন অবশ্যই আমরা কোনো সিনিয়র ফিজিওথেরাপি যারা প্র্যাকটিস করছে তাদের কাছ থেকে একবার মতামত নিয়ে নিই। অনেক সময় আমাদের নিজস্ব যে কনসিডারেশন সেটার উপর ভিত্তি করে সার্জারির কাছে পাঠানো হচ্ছে, যদি আমি একজন সিনিয়র ফিজিওথেরাপিস্ট বা 2-3 জন সিনিয়র ফিজিওথেরাপিস্টের মত নেওয়ার পরে আমরা যাই, তাইলে পরে আমাদের এটার আউটকামটা বা এটার পোস্ট অপারেটিভ প্ল্যানটা আমরা অনেক ভালোভাবেই আমরা এটা করতে পারি। আর সাপ্লিমেন্টারিলি যেহেতু অনেক টাইম হয়ে গেছে, রিহ্যাবিলিটেশন 2030 নিয়ে একটা কোশ্চেন এসেছে আমাদের আনোয়ার হোসেন আনোয়ার ভাইয়ের কাছ থেকে, যেটা WHO করেছে এবং যেটা থেকে বাংলাদেশ আমরা অনেক দূরে আছি। রিহ্যাবিলিটেশন 2030 6টা রিকমেন্ডেশন করেছে, যেটার প্রথমটা হচ্ছে যে রিহ্যাবিলিটেশন সার্ভিসটা হেলথে নিতে হবে, হেলথ মিনিস্ট্রি চালাইতে হবে, যেটা আমরা এখন অলরেডি সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রিতে চলে গেছি। সো আমরা প্রথমটাই আমরা ভায়োলেট করেছি। সেকেন্ড বলেছে যে মাল্টিডিসিপ্লিনারি ওয়ার্কফোর্স তৈরি করতে হবে, যে এখানে ফিজিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, অর্থোপেডিক প্রস্থেটিক, অকুপেশনাল থেরাপি সহ যত রকমের প্রফেশনালস আছে সবাইকে একসাথে করতে হবে। রিহ্যাবিলিটেশনের যে ডিভাইসগুলো, এইডগুলো, সেগুলো সহজলভ্য করতে হবে এবং একটা প্রত্যেকটা হসপিটাল সেটিং এ রিহ্যাবিলিটেশন থাকতে হবে। এরকম 6টা রিকমেন্ডেশন দেওয়া আছে। যদি কখনো সম্ভব হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। তবে এটা WHO এর একটা কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি এবং সবচেয়ে মজার ব্যাপার বাংলাদেশ এটাতে সই করেছে। আমি জানি না বাংলাদেশের হেলথ মিনিস্ট্রি কতটা এই বিষয় নিয়ে কাজ করবে, তবে আমি আশাবাদী মানুষ। আমি আশা করবো বাংলাদেশের হেলথ মিনিস্ট্রি ও রিহ্যাবিলিটেশন 2030 বাস্তবায়নে কাজ করবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। খুব সুন্দরভাবে আপনি আমাদেরকে বুঝিয়ে বললেন কিভাবে সার্জারি করব, কখন আমরা সার্জারি করব, আসলে সার্জারির পরে কি ধরনের গাইডলাইন আছে, এবং আপনি একটি রিকমেন্ডেশন রেখেছেন যখন আমরা কোনো পেশেন্টকে সার্জারির কথা চিন্তা ভাবনা করব তখন অবশ্যই অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের সাথে শরণাপন্ন হয়ে তার সাথে শেয়ার করে একটা বোর্ডের মাধ্যমে তখন তাকে আমরা পারি। তো ধন্যবাদ স্যার। আমি আবারও আসবো আপনার কাছে। এ পর্যায়ে চলে যাব সরাসরি কমেন্টে। স্যার সাথেই থাকুন। ম্যাম শুনতে পাচ্ছেন? জি ধন্যবাদ ম্যাম। তো ম্যাডাম আমরা কমেন্ট থেকে ঘুরে এসে আবার সরাসরি আপনার কাছে চলে আসবো। আমিনুল ইসলাম স্যার বলছেন নাইসলি প্রেজেন্টেড বাই প্রেজেন্টার, ধন্যবাদ। যাই হোক আমরা সরাসরি ম্যামের কাছে চলে যাব। ম্যাডাম একদম আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি এবং আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে ম্যাম, অস্টিওআর্থ্রাইটিস অ্যান্ড এই করোনা সিচুয়েশনস, দ্যাট মিনস আমি আপনাকে বলতে চাচ্ছি যে করোনা এই সিচুয়েশনে যারা অলরেডি অস্টিওআর্থ্রাইটিসে মানে ভুগছেন তাদের জন্য তো একটা বার্ডেন, একটা খুব কঠিন সময় তাদের জন্য, এবং সেই সাথে যাদের অনেক ওয়েট বেশি এবং যারা দীর্ঘক্ষণ বাসায়, যেহেতু এই সিচুয়েশন লকডাউন অবস্থান তারা বাসায় আছে, তো এদের ক্ষেত্রে কোনো ধরনের ভেরিয়েশন হয় কিনা? তাদের তো সমস্যা হচ্ছেই, এবং নর্মাল পার্সনের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে কিনা আপনার মতামত জানতে চাচ্ছি না। ধন্যবাদ মাজেদ। আর সত্যি কথা বলতে আজকে এখানে বসে আমার খুবই হিংসা হচ্ছে এমরানকে, মনে হচ্ছে আমি যদি এমরানের জায়গায় যেতে পারতাম। কারণ সত্যি কথা, ঘরে বসে থাকাটা যে কি পরিমাণ টাফ এই কয়েকদিনে বাঙালি সেটা বুঝে গেছে। আপনি যদি আপনার বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষকেও জিজ্ঞেস করেন, সেও বলবে সেও কোনোদিন এই ধরনের সিচুয়েশন দেখে নাই, যে কি এমন জিনিস যার কারণে আমাদেরকে সারাক্ষণ ঘরে থাকতে হচ্ছে। এটা খুবই একটা ভয়ঙ্কর অবস্থা। যাই হোক, আপনার এই প্রশ্নটা খুবই দরকারি একটা জিনিস, সেটা হলো যে এই করোনার সিচুয়েশন এবং এই যে লকডাউন অবস্থা, আসলে লকডাউনে আমাদের কি পরিস্থিতি, সেটা আমরা সুস্থ হই, আমরা অসুস্থ হই, আমরা অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্ট হই বা না হই, ইভেন শুধু অস্টিওআর্থ্রাইটিস না, মাঝে আপনি চিন্তা করতে পারবেন না যে যদি আপনি ওভারঅল মাসকুলোস্কেলিটাল কন্ডিশনের দিকে চলে যান, এই করোনার সিচুয়েশন সবাইকে আর কিছু না হোক মাসকুলোস্কেলিটাল কমপ্লেইনে ভুগতে বাধ্য করছে। কারণ আমরা কি বলছি, স্টে সেফ স্টে ক্লিন। এই ক্লিন করতে গিয়ে
আমাদেরকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কাজ করতে হচ্ছে। জি যে জি জিনিস হয়তো আগে মাসে একদিন পরিষ্কার করলে হতো বা 15 দিনে একদিন পরিষ্কার করলে হতো, জি এখন কিন্তু সেটা আর হচ্ছে না। এখন সেটা আমরা কি চেষ্টা করছি প্রায় প্রতিদিন ক্লিন করে ফেলার জন্য। হুম, যাই হোক, আমি এই বিষয়টাতে পরে আসছি। আগেই বলি যে এই লকডাউন সিচুয়েশনে আমাদের, বিশেষ করে আমরা যারা একটু শহর বা মফস্বল এরিয়াতে থাকি, যেমন এমরান এখন চাইলেই পেছনের রাস্তাটাতে হেঁটে আসতে পারবে, কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব না। আমরা এখন ওই 1100-1200 স্কোয়ার ফিটের মধ্যে আটকে গেছি, এর বাইরে আর আমরা কিন্তু যেতে পারছি না। ইভেন ফ্ল্যাট বাড়িগুলোতে দেখা যাচ্ছে যে হয়তো গ্যারেজ বা ছাদ পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার না হয়, আমরা কিন্তু সেখানেও যাওয়ার সাহস যাওয়া পাচ্ছি যায় না। হ্যাঁ, এখন এতে করে কি হচ্ছে, ধরেন আমাদের যাদের ডায়াবেটিক্স আছে বা নর্মালি যারা সকাল বিকাল হাঁটে, রেগুলার রুটিন নিয়েই হাঁটে, উইথ অস্টিওআর্থ্রাইটিস, হয়তো তাদের অস্টিওআর্থ্রাইটিস আছে, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তারা তো একটা রুটিন লাইফ লিড করতো, তারা সকালে হাঁটতো বা সময় না পেলে তারা বিকেলে হাঁটতো, ইভেন তারা বিভিন্ন দরকারে বাহিরে যেত। হ্যাঁ, ফ্রেশ একটা এয়ার বা একটা সানলাইট, আমরা কিন্তু এখন সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছি কি থেকে, সানলাইট থেকে। একটা সানলাইট ঘরের থেকে। ভেতর, একটা বারান্দায় কতটুকু সানলাইট আসে, আর আমরা জি কিন্তু খুব ভালো করে জানি যে সূর্যের আলো আমাদের হাড়ের জন্য কতটা প্রয়োজনীয়। হ্যাঁ, জি ভিটামিন ডি এর একটা মেইন সোর্স, ঠিক না, সূর্যের আলো। তো সেক্ষেত্রে আমরা এই যে জিনিসগুলো, এগুলো থেকে কিন্তু বঞ্চিত হচ্ছি। আর তাছাড়া একটা মানসিক টানাপোড়েন তো সবসময়ই চলছে। তো এতে করে কি হচ্ছে যে যাদের হয়তো অস্টিওআর্থ্রাইটিস বা এই ধরনের আর্থ্রাইটিক সমস্যা আছে, তাদের কিন্তু মানে এই সমস্যাটা বাড়ছে। কেন বাড়ছে? কারণ তারা বেশিরভাগ সময় কি বসে থাকছে, বা খুব সামান্য হাঁটাচলা ঘরের ভিতরে, যেটা কিনা সবার পক্ষে সম্ভব হয় না। অনেকেই সাবস্টেন্স অনেক কনজেস্টেড পরিবেশে থাকে, যাদের ঘরের ভিতরে কিন্তু সাফিসিয়েন্ট বা পর্যাপ্ত স্পেস পরিমাণে নেই। জায়গা থাকে না, হ্যাঁ, জি হাঁটার মতো। আবার আরেকটা বিষয় হচ্ছে যে আহ, মানে বাসায় বসে থেকে কি করবে। এখন না হয় রোজার মাস, কিন্তু কয়েকদিন আগে কি ছিল, যে হুম। সকালে খাও, দুপুরে খাও, রাতে খাও, বিকেলে নাস্তা করো, আবার 11টার দিকে খাও, মানে শুধু খাও, আর কোনো জি কাজ ম্যাডাম। নেই। মানে এতে করে কি হয়েছে যে তাদের ওজন বৃদ্ধিও প্রবণতাটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে, এবং এই খাবার তো হজম করার কোনো জায়গা নেই, তাদেরকে ঘরের মধ্যেই থাকতে হচ্ছে। তো এটাও একটা মানে অ্যালার্মিং সাইন আমি বলবো, যে যাদের কিনা ওবেসিটি নাই, তাদেরও ওবেসিটির দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে। টেনিসে হয়ে যায়। জি এতে কি হচ্ছে, আমরা তো জানি যে ওজন বৃদ্ধির সাথে অস্টিওআর্থ্রাইটিস এর একটা ক্লোজ সম্পর্ক সম্পর্ক আছে। আছে। জি এতে করে দেখা যাচ্ছে যে যাদের হয়তো অস্টিওআর্থ্রাইটিস নাই, তাদের ক্ষেত্রেও এই জিনিসটা তৈরি হচ্ছে। এবং আরেকটা জিনিস যে আমরা আগেই বলেছি, যে অস্টিওআর্থ্রাইটিস এর ক্ষেত্রেও আমরা সবসময় বলি যে আপনারা অ্যাক্টিভ থাকেন, জি হাঁটাচলা করেন। এখন যে হাঁটাচলা করতে পারছে না, বসে যাচ্ছে, তার কিন্তু জয়েন্টে যে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি, আমরা কিন্তু জানি যে হাঁটাচলা করলেই একমাত্র জয়েন্টে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিটা আসে। এই কারণে আসে। কিন্তু আমরা চেষ্টা করি কি প্রত্যেকটা জি রোগীকে আর্লি মোবিলিটির দিকে নিতে, ঠিক না। জি তো সেক্ষেত্রে এক্স্যাক্টলি। আমরা এই যে মানে পার্শিয়াল ইমোবাইল বলবো, পুরোপুরি হয়তো জি ইমোবিলিটি না, হুম কিন্তু হুম সে খুব বেশি মোবাইলও না। তো জি সেক্ষেত্রে কি হচ্ছে, তার জয়েন্ট নিউট্রিশন পাচ্ছে না প্রপারলি। এতে করে জি কি হচ্ছে যে আমরা অস্টিওআর্থ্রাইটিসের যে প্যাথোজেনেসিস, যেটা আমরা বলছি জি যে তার কার্টিলেজ ইরোশন হবে, এই হবে, সে হবে, সেগুলোর দিকেও কিন্তু আমরা কিছুটা চলে যাচ্ছি। চলে এখন আমি যাচ্ছে। জি আরেকটু যেটা বলতে চাবো, যে আমি যেহেতু একজন ফিমেল, আমাদের জি অনেক ভিউয়ার্স থাকবে হয়তো ফিমেল, আবার আমার অনেক কলিগ আছে বা তাদের ফ্যামিলি মেম্বার আছে, যে একজন মহিলা এই লকডাউন সিচুয়েশনে তার কি অবস্থা। হ্যাঁ, আমি বলছি না যে পুরুষরা ঘরের কাজে সাহায্য করে না, বিষয়টা তা না, কিন্তু জি ডব্লিউএইচও এর একটা স্টাডিতেও কিন্তু চলে আসছে যে লকডাউন সিচুয়েশন তৈরি হওয়ার পরে মহিলাদের উপর বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু তৈরি হচ্ছে, সেটা জি জি ফিজিক্যাল টর্চার থেকে শুরু করে যে কোনো কিছুর দিকে। হ্যাঁ, তো আমি ওদিকে না যাই, আমি সিম্পলি যেটা বলি, যে যে মানুষটা হয়তো সারাদিন অফিস করতো, সাথে হয়তো সে কিছু কাজ করতো বাসার, এবং আমাদের দেশীয় কালচার এটা, যে আমরা বাসার কিছু কাজের জন্য কি আমাদের হেল্পিং হ্যান্ড বা সাপোর্টিং মানুষের উপর কিছুটা নির্ভরশীল। হ্যাঁ, কিন্তু এই লকডাউনে আমরা প্রথমেই কি করেছি, সেই হেল্পিং হ্যান্ডকে কিন্তু ছুটি দিয়ে দিয়েছি, ঠিক না। এতে করে কি হচ্ছে, আমাদের যে হাউস হোল্ড অ্যাক্টিভিটিস গুলো, সেগুলো কিন্তু আমরা নিজেরা করছি। সবার ফ্যামিলিতেই কিন্তু সব ফ্যামিলি মেম্বাররা সমানভাবে পার্টিসিপেট করে না, এটা আপনারাও আমার সাথে একমত হবেন। তো সেক্ষেত্রে জি কি হচ্ছে, বাড়ির যে মহিলা বা যে মেইন কর্ত্রী বলবো আমি, তার উপর কিন্তু প্রধান দায়িত্বটা এসে পড়ছে, এবং দেখা যাচ্ছে যে তার ওই হাঁটু ভাঁজ করে ঘর মোছা, দাঁড়িয়ে রান্না করা, বা উবু হয়ে কাপড় চোপড় ধোয়া, এই কাজগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং এতে করে জি মোস্টলি এফেক্টেড কি হচ্ছে, হাঁটু। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে ইয়াং এজ বা টিন এজ, তারাও হয়তো কিছু ঘরের কাজ করতে গিয়ে
শুধু যে হাঁটুর সমস্যা তা না, এক্ষেত্রে আমাদের অন্যান্য মাসকুলোস্কেলেটাল কন্ডিশন গুলো কিন্তু এক্ষেত্রে মানে নতুন করে তৈরি হচ্ছে, যেমন তার শোল্ডারের সমস্যা হতে পারে, তার এলবোতে সমস্যা হতে পারে, ইভেন এবং যে তার যে আঙুলের যে ছোট ছোট জয়েন্ট গুলো সেগুলো পর্যন্ত কিন্তু এফেক্টেড হচ্ছে। এই কারণে আমি শেষে যে কথাটা সবার উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা অবশ্যই পরিষ্কার থাকবেন, অবশ্যই নিরাপদ থাকবেন, তবে সেটা নিজের জীবনের উপর দিয়ে না, আগে নিজেকে সুস্থ রাখতে হবে। কারণ করোনা প্রিভেন্ট করার প্রধান যে হাতিয়ার আমাদের, সেটা হচ্ছে নিজেদের ইমিউনিটি বাড়ানো, নিজেদেরকে ফিট রাখা। তো ফিট রাখতে গেলে অবশ্যই আমাদের নিজেদেরকে সময় দিতে হবে, অবশ্যই চেষ্টা করতে হবে যে আগে নিজে সুস্থ থাকবো, তারপর আমরা অবশ্যই পরিষ্কার করব, এবং আমরা অস্টিওআর্থ্রাইটিস হোক থাক বা না থাক, আমরা চেষ্টা করব ঘরে সকাল বিকালে একটু হাঁটাহাঁটি করা, কিছু ফ্রি এক্সারসাইজ করা। এখন যে কোনো জায়গায় গেলে আমরা কিছু ফ্রি এক্সারসাইজ পাবো। তাছাড়া যদি আমাদের কারো কাছে আপনারা ফোন দিতে চান তো দিতে পারেন, সেক্ষেত্রে কিছু এক্সারসাইজ করা করে আর পর্যাপ্ত সুষম খাবার খাওয়া। শুধু ঘরে বসে আছি দেখে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করা যাবে না, সুষম খাবার খাওয়া, খেয়ে সুস্থ থাকা। ভালো থাকবেন। ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বললেন। ম্যাম যে পরামর্শ আমাদেরকে দিলেন, আমরা যদি এই পরামর্শ মেনে চলি তাহলে হয়তোবা আমরা অনেকাংশেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে বেঁচে থাকতে পারবো। তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে আসছি, প্রায় আমরা আমরান স্যারের কাছে যাব, পরদিন আসছি ম্যাডাম একটু পরেই। স্যার শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আজকের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যন্ত চলে আসছি আমরা। তো স্যার শেষ প্রশ্ন করে আমরা শেষ করব আজকের প্রোগ্রাম। স্যার আপনাকে কাছে আমি জানতে চাচ্ছি যে অস্টিওআর্থ্রাইটিস ফিজিওথেরাপি রিসার্চ ক্যাম্প, কারণ দেখা আমাদের রিসার্চ গ্যাপ থাকে, স্যার যদি আমাদেরকে বুঝিয়ে বলতেন। হ্যাঁ, মানে একদম যদি সংক্ষেপে বলি, এক ঘন্টার উপরে লাইভ। রিসার্চ গ্যাপ প্রথমটা হচ্ছে আমাদের কোনো প্লাসিবো নাই, মানে আমরা যখন রিসার্চ করি আমরা কোনো প্লাসিবো গ্রুপ রাখি না। এটা ম্যানুয়াল থেরাপি দিচ্ছি, এটা সেম ম্যানুয়াল থেরাপি গ্রুপ, এটা আমরা রাখি না, খুব কম রাখি। অনেক সময় আমাদের মানে বাধ্যতার জন্য আমরা পারি না, কারণ আমরা ক্লিনিক্যাল ট্রায়াল করি, রুগীকে আমরা পেমেন্ট করি না, রুগী ট্রিটমেন্ট নিতে আসে, আমরা এর ফাঁকে রিসার্চ করি। কাজে আমাদের প্লাসিবো নাই। প্লাসিবো যদি থাকতো তাইলে পরে আমাদের রিসার্চের রিকমেন্ডেশন গুলো অনেক ভালো পাইতো। যখনই কেউ রিভিউ করে, অ্যানালাইসিস করে, তখন দেখে যে সেটা প্লাসিবোর এগেইনস্টে এই ট্রিটমেন্টটা কতটা ইফেক্টিভ, যেটা ওষুধের ক্ষেত্রে আমরা করতে পারি। একটা সুগার পিল দিয়ে দিলাম, ওটা প্লাসিবো হয়ে গেল। আমাদের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সেম ট্রিটমেন্ট গুলাকে আমরা চিন্তা করতে পারি প্লাসিবো হিসেবে রাখার জন্য। সেই ক্ষেত্রে সব আরসিটি গুলাতে আমরা যদি একটা অন্তত প্লাসিবো গ্রুপ রাখি, তাইলে পরে আমাদের রিসার্চ গুলো একটা ভালো রিকমেন্ডেশন পাবে। আর দর্শকদের জন্য আমার দুইটা কথা, একটা হচ্ছে একদমই বিশ্বাস করবেন না যদি কেউ বলে যে আপনার এক্সরেতে ক্ষয় আছে, আপনার ক্ষয় হয়ে গেছে এই জন্য ব্যথা হচ্ছে, এটা একদমই বিশ্বাস করা যাবে না। একদম রিসার্চ থেকেই বলা, এটা বিশ্বাস করা যাবে না, কারণ শুধু ক্ষয়ের জন্য ব্যথা হয় না। এবং সেকেন্ড হচ্ছে, বাংলাদেশে কিডনি রোগী 2 কোটি, এটা হলো মানে জানি আমরা, অজানা যে কত আছে সেটা তো আমরা জানি না। এবং মোস্ট অফ দেম ক্রনিক কিডনি ডিজিজ, যেগুলো ব্যথার ওষুধ থেকে হয়। আমি বলছি না যে ব্যথার ওষুধ খাওয়া যাবে না, আমি বলছি আমরা যেন ব্যথার ওষুধটা ওটা খাবার, সেটা যেন জাস্টিফাই করে খাই। এবং যদি আমরা ফিজিওথেরাপিস্টের কাছে যাই, তাইলে পরে আমরা আমাদের এই সমস্যা থেকে অনেকটা আমরা মুক্ত হইতে পারবো। জি ধন্যবাদ স্যার। আমরা শেষ পর্যায়ে একটা ডাটা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে আমাদের সহকারী অধ্যাপক শ্রদ্ধেয় স্যার অধ্যাপক সহকারী অধ্যাপক ডাক্তার ইহসানুর রবিন স্যার, তিনি একটা আর্টিকেলে একটা ডাটা উপস্থাপন করেছিলেন যে 2015 সালের একটি স্টাডিতে ডক্টর জন তিনি 4টা দেশ নিয়ে একটি স্টাডি করেছিলেন। সেখানে ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড এবং স্পেন আছে। এবং তিনি এখানে দেখেছেন যে তাদের গবেষণায় করে দেখেছেন যে ম্যাক্সিমাম যে রোগী তারা হচ্ছেন ফিমেল এবং বয়োজ্যেষ্ঠ, যারা বৃদ্ধ বেশি, বয়স বেশি তাদের। এবং তিনি দেখেছেন যে 4টি দেশের মধ্যে সর্বমোট 2073 জন রোগীর উপর গবেষণা করে চালিয়ে দেখেছেন। এদের মধ্যে 69.7% মানুষ শুধুমাত্র ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে সুস্থ আছেন। তো আমি এই প্রোগ্রামের মাধ্যমে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ধরনের কন্ডিশনে বা এই ধরনের রোগী যদি কোনো রোগী ভুগে থাকেন, তাহলে অবশ্যই আপনারা একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন এবং সেক্ষেত্রে আপনি একটি সঠিক চিকিৎসা পাবেন। তো আমি স্যার এবং ম্যাডাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের অতি গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন, এবং যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য, কারণ এটা একটা লিডিং কজ, যেটা আমাদের সকলের জানা উচিত।
এবং সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা গ্রহণ করা উচিত। তো দর্শক, আপনাদেরকে শেষ পর্যায়ে বলতে চাই, আপনারা যদি আমাদের বহির্বিভাগ চিকিৎসা সেবা নিতে চান তাহলে সিআরপির ওয়েবসাইটে গিয়ে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। সেই নাম্বারে আপনারা ভিডিও কলের মাধ্যমে নামমাত্র রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনারা সেই চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারবেন। তো শেষ পর্যায়ে স্যার এবং ম্যাডাম, আপনারা যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, প্রথমেই ম্যাডামের কাছে আসবেন, সংক্ষেপে 2 সেকেন্ডের কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, এই করোনা পরিস্থিতিতে সবাই চেষ্টা করবেন ঘরে থাকার জন্য, যতটুকু সম্ভব। একান্ত দরকার না হলে বাইরে যাবেন না এবং ভালো থাকবেন। জি আমরান স্যার, যে আমিও ঘরে আছি, বাইরে আসছি কারণ নেটওয়ার্ক নাই এই জন্য, এবং মাস্ক পরে আছি, কাজে আমি কাউকে ইনফেক্ট করব না। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আবারও, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রাম আমি এখানে শেষ করছি। দর্শক, ঘরে থাকুন, ঘরে থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।